যে কোনো শুভ অনুষ্ঠান হোক বা জন্মদিনে আমরা কিন্তু পায়েস বানিয়ে থাকি। তবে এইভাবে একবার দারুণ স্বাদের রসগোল্লার পায়েসের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রথমে একটা ছোট্ট মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন গোবিন্দভোগ চাল। এবার আমি এখানে পায়েসটা বানানোর জন্য 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে চালগুলোকে 3-4 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে চালের মধ্যে কোনো রকমের ময়লা না থাকে। প্রায় 3 বার জল দিয়ে চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন ধুয়ে নেওয়া গোবিন্দভোগ চালগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 4 কাপের মতন জল। এখানে 200 ml করে জল ধরলে প্রায় 800 ml মতন আমি জল দিয়ে দিচ্ছি। জলটা প্রথমে হালকা গরম করতে হবে। আর যখন জলটা হালকা গরম হয়ে যাবে, জলের মধ্যে দিয়ে দিতে হবে মেজারিং কাপের 1 কাপ, মানে এখানে প্রায় 150 গ্রামের মতন গুঁড়ো দুধ আছে। লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো দুধটা দলা না পাকিয়ে যায়। যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে। তাই লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দুধটাকে ভালো করে একবার গরম করে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। আর দুধটা যখন ভালো করে গরম করা হয়ে যাবে, তখন দুধের মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। পায়েসটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে বানালে এর স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে। খুব ভালো করে চালগুলোকেও মিশিয়ে নিতে হবে, যাতে চালগুলো দলা না পাকিয়ে যায়। খুব ভালো করে মেশানো হয়ে গেছে চালগুলোকে। এবার নাড়াচাড়া করে চালগুলোকে প্রায় 10 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে দুধের মধ্যে রান্না করে নিতে হবে, যাতে চালগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এতে কি হবে, দুধটা একটু ঘনও হয়ে যাবে আর চালগুলো সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি 10টার মতন নিয়েছি রসগোল্লা। আপনারা চাইলে দোকান থেকে রসগোল্লাগুলো কিনে নিতে পারেন, আর না হলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। রসগোল্লার রেসিপি আমি অনেকবার আপনাদের দেখিয়েছি, তাই আজকে আর দেখালাম না। রসগোল্লাগুলোকে এক সাইডে রেখে দিয়েছি। আর 10 মিনিট পরে দেখাচ্ছি। 10 মিনিট পরে আপনারা দেখুন চালগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও ঘন হয়ে গেছে। এখন ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। আর পায়েসের মধ্যে দিতে হবে, মানে মিষ্টির জন্য এখানে আমি দিচ্ছি 100 গ্রাম খেজুর গুড়। তাই লো ফ্লেমে খেজুর গুড়টা ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আর না হলে যে কোনো ধরনের গুড় দিতে পারেন। খুব ভালো করে লো ফ্লেমে গুড়টাকে মিশিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু নাড়াচাড়া করে ঘন করতে হবে। যদি ফ্লেমটা হাইতে থাকে আর গুড় দেওয়া হয়, তাহলে কিন্তু দুধটা কেটে ছানায় পরিণত হয়ে যেতে পারে। তাই লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি সমস্ত রসগোল্লাগুলো পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে মিশিয়ে আরও 10 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে রান্না করে নিতে হবে। এতে রসগোল্লাগুলো পায়েসের মধ্যে ভালো করে রান্না হয়ে যাবে। পায়েসের ফ্লেভারটা রসগোল্লার মধ্যে চলে যাবে। পায়েসটা খেতেও ভালো লাগবে। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে পায়েসটা রান্না করে নিয়েছিলাম। দারুণ স্বাদের রসগোল্লার পায়েস একেবারেই রেডি। আপনারাও এইভাবে পায়েসের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যে কোনো পায়েসের থেকে খেতে অনেক বেশি ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবার একটা সার্ভিং বোলের মধ্যে পায়েসটাকে সার্ভ করে নিচ্ছি। পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পায়েসটা খেয়ে আপনাদের কেমন লাগলো। আজকের রেসিপি ছানার পায়েস। আশা করি ছানার পায়েসের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। পায়েসের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। প্রথমে একটা কড়াইতে 1 লিটার দুধ নিয়েছি, আর এখানে আমি প্যাকেট দুধ নিয়েছি, তবে আপনারা চাইলে এমনি যে কোনো দুধও নিতে পারেন। এবার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে। দুধটাকে ভালো করে একবার গরম করে ফুটিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট দুধটাকে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই ছিল। এখন ফ্লেমটা লোতে করে দিতে হবে। আর দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে একবার ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর ফ্লেমটা লোতে রেখে এখন ছানা কাটিয়ে নেব। তার জন্য একটা মেজারিং কাপে 2 চামচ জল ও 2 চামচ ভিনিগার মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম। সেই মিশ্রণটা অল্প অল্প করে দুধের মধ্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপরে এইভাবে হাতাটা নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আপনারা দেখতে পাবেন যে দুধটা কিন্তু ছানায় পরিণত হয়ে যাচ্ছে। এইভাবে প্রায় 1 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে।
এখন 1 মিনিট পরেই দেখাচ্ছি। আপনারা দেখুন দুধটা খুব ভালোভাবে কেটে গেছে আর ছানায় পরিণত হয়ে গেছে। এবার ছানাগুলোকে আলাদা করে নেব। তার জন্য এরকম একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মধ্যে ছানাটা এইভাবে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে পুরো মিশ্রণটা একসঙ্গেও দিয়ে দিতে পারেন, আর না হলে এইভাবে হাতায় করেও দিতে পারেন। সমস্ত ছানাটাই ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছিলাম। এবার বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা জল নিতে হবে, আর এইভাবে 3 থেকে 4 বার ছানাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকমের টক ভাব না থাকে। যদি ছানার মধ্যে টক ভাব থাকে তাহলে কিন্তু পায়েসের মধ্যেও টক ভাব চলে আসবে আর দুধ কেটে যেতে পারে। তাই এইভাবে খুব ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে। ছানাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে এরকম একটা হাতা নিয়েছিলাম। হাতাটা দিয়ে এইভাবে একটু প্রেস করে দিচ্ছি যাতে ছানার মধ্যে কোনো রকম এক্সট্রা জল না থাকে। খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার ছানাটা এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আর একটা কড়াইতে 1/2 লিটার দুধ নিয়েছিলাম। দুধটাকে এখন আর একবার খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, তবে আপনারা চাইলে দুধের পরিমাণটা আর একটু কমও নিতে পারেন বা বেশিও নিতে পারেন। খুব ভালো করে দুধটাকে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম। এখন ফ্লেমটা লোতে করে দিচ্ছি। আর দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন গুঁড়ো দুধ। লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে। তাই এইভাবে লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে গুঁড়ো দুধটা মেশানো হয়ে গিয়েছিল। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটের মতন এলাচ গুঁড়ো। আপনারা চাইলে গোটা এলাচও দিতে পারেন। এবার পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি 50 গ্রামের মতন চিনি দিলাম। খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, কারণ গুঁড়ো দুধ বেশ মিষ্টি হয়, তাই 50 গ্রাম চিনি যথেষ্ট। এবার চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখে এইভাবে প্রায় 1 মিনিটের মতন নাড়াচাড়া করলেই চিনিগুলো খুব ভালো করে মিশে যাবে। চিনিগুলো দুধের মধ্যে মেল্ট হয়ে গেছে। এখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এবার দুধটাকে এইভাবে এক সাইডে রেখে দিতে হবে যাতে ঘন হয়ে মালাইয়ে পরিণত হয়ে যায়। ওইদিকে দুধটা ঘন করতে রেখে দিয়েছি, আর এদিকে একটা বড় প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে জল ছড়ানো সমস্ত ছানাটা নিয়ে নিতে হবে। তারপরে ছানাটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে। এই ছানার পায়েস বানানোর জন্য ছানাটাকে যত ভালো করে মাখা হবে পায়েসটা খেতে তত বেশি ভালো লাগবে। আর ছানাটা একেবারে স্মুথ হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম। আপনারা দেখুন ছানাটা খুব ভালো করেই মাখা হয়ে গেছে। এবার মেখে নেওয়া ছানাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আপনারা চাইলে ছানাগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়েও ভালো করে পেস্ট করে নিতে পারেন, তবে হাত দিয়ে মেখে করলে খেতে অনেক বেশি ভালো হয়। এদিকেও প্রায় 4-5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ছিল। দুধটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আর একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার মেখে নেওয়া ছানাটা যে দুধটা ঘন করে মালাইটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে, আর ফ্লেমটা লোতে করে দিচ্ছি, না হলে দুধের মিশ্রণটা কড়াইতে লেগে যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্তাগুলোকে হাফ করে কেটে রেখেছিলাম, সেই সমস্ত পেস্তাগুলো দিয়ে দিলাম। এখানে প্রায় আমি 7 থেকে 8টার মতন পেস্তা নিয়েছিলাম, আর আমি 6টার মতন নিয়েছিলাম কাজু বাদাম, হাফ করে কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 10-12টার মতন কিশমিশ। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে আরও 7 মিনিটের মতন রান্না করে নিতে হবে, তাহলে পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। ফ্লেমটা যদি হাইতে করে পায়েসটা রান্না করা হয় তাহলে কিন্তু মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তাই এইভাবে কিন্তু একটু টাইম নিয়ে পায়েসটা রেডি করতে হবে। এতে পায়েসটা খুব সুন্দরভাবে রেডি হবে আর খেতেও ভীষণ ভালো হবে। আর এই সময় দিয়ে দিচ্ছি 1 চিমটের মতন লবণ। লবণটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে যে কোনো মিষ্টি জাতীয় রান্নায় অল্প একটু লবণ দিলে, মানে 1 চিমটের মতন লবণ দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। লবণটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন পায়েসটাকে ঘন করে নিতে হবে, তাই ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিচ্ছি, আর 7 থেকে 8 মিনিট এইভাবেই রান্না করে নিতে হবে। মাঝে মাঝে একবার নাড়াচাড়া করে রাখতে হবে যাতে মিশ্রণটা কড়াইয়ের নিচে আটকে না যায়। তাই এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে 1-2 মিনিট অন্তর। আর এই পায়েসটা যত ঘন হবে তখন পায়েসটা একটু দেখতে দানা দানা হবে, এতে পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রায় 7 মিনিট এইভাবেই রান্না করে নিয়েছিলাম।
আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে আর পায়েসটাও রেডি হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার পায়েসটাকে ঠান্ডা করে নিতে হবে, কারণ ছানার পায়েস ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে গরম গরমও সার্ভ করতে পারেন, তবে যদি ভালো করে খেতে চান তাহলে কিন্তু ঠান্ডা করেই খেতে হবে। প্রায় 1 ঘন্টা পায়েসটাকে এইভাবেই রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। আপনারা দেখুন পায়েসটা কিন্তু আরও ঘন হয়ে গেছে। এইভাবে পায়েসের রেসিপিটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। এবার এই ছানার পায়েসটা একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে। দারুণ স্বাদের ছানার পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ফেসবুক থেকে রেসিপিটা দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই ছানার পায়েসটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আমি এখানে পেস্তা, কাজু, বাদাম, কিশমিশ দিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন, বা ড্রাই ফ্রুটস ছাড়াও কিন্তু ছানার পায়েসটা বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। আর এই ছানার পায়েসটি বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না, মাত্র বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানানো যায়। বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন, বাড়ির সবাই খুবই পছন্দ করবে।